আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে। বিকেল ৩টার দিকে লাগা আগুন প্রায় ৮ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, গভীর অরণ্যের প্রায় ২ কিলোমিটার অংশে আগুন ছড়িয়ে পড়েছে। মংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কাইমুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছিল, এগিয়ে এসেছিল স্থানীয়রাও। তবে আগুনের তীব্রতা অস্বাভাবিক মাত্রায় বেড়ে যাওয়ায় ও পানির সংকটের কারণে তা নিয়ন্ত্রণ করা যায়নি। সকাল থেকে আবার কাজ করবে ফায়ার সার্ভিস। সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। জায়গায় জায়গায় আগুন জ্বলতে আছে। আমরা তো পানি প্রচুর পরিমাণে হেঁটে টানতে আছে, ওই ড্রেন অল্প অল্প পানি আছে, কিনছি নিজেই সেই পানি ডুয়াই নিয়ে মানি আগুন ধরিয়ে হেঁটে হেঁটে অল্প অল্প। এটা তো বহুত এরিয়া লইয়া যাচ্ছে, জায়গায় জায়গায় জায়গায়। দর্শক, আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছে বাগেরহাটের বন বিভাগের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম শামসুর রহমান। শামসুর, আগুনের ভয়াবহতা কেমন বলে মনে হয়? এবং আমরা যেটা জানলাম যে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন, তো সকাল পর্যন্ত অপেক্ষা করবে, তো সকাল পর্যন্ত অপেক্ষা করলে এই আগুন কত দূর ছড়িয়ে যেতে পারে এবং কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আজ বিকালে কিন্তু যে আমরবুনি এলাকায় যে আগুন লাগে, এটি কিন্তু নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেনি। তারা বলছে যে লোকালয় থেকে এই স্থানটি কিন্তু ৩ কিলোমিটার দূরে অবস্থিত এবং যেখান থেকে পানি নিবে, যে খাল থেকে পানি নিবে, খালটি কিন্তু 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং দুর্গম এলাকা হয় ফায়ার সার্ভিস যন্ত্রপাতি নিয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এই কারণে কিন্তু তাদের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরুই করতে পারেনি। ফায়ার সার্ভিসের আমি কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে আগামীকাল সকালে তারা ঘটনাস্থলে যাবেন এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করবেন। আমি কথা বলেছিলাম বাগেরহাট বন বিভাগের সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিমের সাথে। উনি আমাদের জানিয়েছেন যে উনি সারাদিন ওখানে ছিলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং বন বিভাগ মিলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ তারা করছেন, কিন্তু কোনো আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করতে পারেননি, কারণ ওইখানে সেরকম কোনো পরিবেশ তৈরি করা যায়নি। স্থানীয়রা আমার জানিয়েছেন প্রায় 2 কিলোমিটার দূরে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়েছে এবং থেমে থেমে বিভিন্ন স্থানে কিন্তু আগুন ধরছে। তারা স্থানীয়রা আমাদের আরও জানিয়েছেন যে এখন তীব্র তাপদাহের কারণে যে পাতাগুলো ছড়িয়ে আছে, এই পাতাগুলোতে বাতাস লাগার কারণে আগুন কিন্তু আরও তীব্র ছড়িয়ে পড়ছে। ক্ষিপ্রগতিতে ছড়িয়ে পড়ে এই আগুন কিন্তু যদি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে এটি কিন্তু ব্যাপক এলাকা ছড়িয়ে পড়বে। এমনটি কিন্তু স্থানীয়রা আমাদের জানিয়েছেন। তারা আরও বলছেন, দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে এই আগুন কিন্তু বড় বড় গাছপালা কিন্তু ধ্বংস করে দেবে। যেমন এমনটি আমরা আগেই দেখেছি যে সবাই কিনা আগুন লাগছে এবং বিস্তীর্ণ এলাকা কিন্তু সুন্দরবনে পুড়ে গেছে। তো এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ। তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আজ রাত 12টার পর রাজধানী সহ দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়া রোববার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি বলছে, মে মাসে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে টানা 33 দিনের তাপপ্রবাহে অসুস্থ হয়ে হাসপাতালে বাড়ছে শিশুদের চাপ। শাকিলা করবের রিপোর্ট। বৈশাখের তাপপ্রবাহে পড়ছে সারা দেশ, জনজীবনে হাঁসফাঁস অবস্থা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিশুরা, ছটফট করছে পশু পাখিও। তীব্র তাপপ্রবাহের মাঝে 2 দিন আগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও এখনও গরমে কষ্ট পাচ্ছে মানুষ। খরতাপে নাজেহাল অবস্থা শিশুদের। ঢাকা শিশু হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। সমস্যা হচ্ছে গরমের জন্য জ্বর, ঠান্ডা, কাশি, আর হচ্ছে বাথরুমের সমস্যা। এখন অনেক খারাপই অবস্থা, অনেক জ্বর কতদিন ধরে 104 সব সময়ই থাকতেছে। আর হচ্ছে গরমের কারণে গায়ে ঠোসা পড়ে আছে অনেক। আমার বাচ্চার বয়স 2.5 মাস, ওর প্রচন্ড জ্বর, ঠান্ডা, কাশি, পেট খারাপ, এই কারণে হসপিটালে আসা। এমন পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে রাজধানী সহ দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টি হবে। 5 মে থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 76 বছরে এই ধরনের লং ব্যক্তিকাল বিশিষ্ট তাপপ্রবাহ ইতিপূর্বে ঘটেনি। 5 তারিখ থেকে এই বজ্র বৃষ্টি অথবা বৃষ্টিপাতের
তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ থেকে আরও বৃদ্ধি পেতে থাকবে। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। এছাড়া মে মাসে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনা থাকায় নিজেদের সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অফিসের কর্তারা। বজ্র ঝড় যখন স্টার্ট হবে তার একটু আগে থেকে কোনো ক্রমেই আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা অতি আবেগী হয়ে বৃষ্টিতে ভেজা যাবে না, খোলা মাঠে থাকা যাবে না, বড় গাছের নিচে থাকা যাবে না। কোনো উপায়ন্তর না পেলে যদি খোলা মাঠে আপনি অবস্থান করেন তাহলে জড়সড় হয়ে বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে মাথা নিচু করে বসে থাকতে হবে, যতটুকু সম্ভব নিচু হয়ে বসে থাকা যায়। মে মাসের 11 তারিখের পর আবারও তাপপ্রবাহ শুরু হলেও এপ্রিলের চেয়ে তীব্রতা কম থাকবে। শাকিলা করিম, RTV, ঢাকা। আগামীকাল রোববার থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় থেকে গত 25 এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তগুলো পালন সাপেক্ষে রোববার থেকে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে ঈদ ও নববর্ষের ছুটির পর গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে 2টি ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ রয়েছে, ফলে জাতীয় গ্রিডে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। শুক্রবার রাতের ঝড়ে পাইপ দিয়ে ময়লা ঢুকে পাওয়ার প্ল্যান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মজিদ জানান, 2টি ইউনিট থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, কিন্তু পানির পাইপে ময়লা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। এতে করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো সিলেট বিভাগ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অন্তত 5 থেকে 6 ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। রুট ভেদে নতুন ভাড়া বেড়েছে 7 থেকে 9%। এছাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে যাত্রীরা। এদিকে জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে এখনও কাটেনি শিডিউল বিপর্যয়। কমলাপুর থেকে পশ্চিমাঞ্চলের প্রতিটি ট্রেন ছাড়ছে 2-3 ঘন্টা বিলম্বে। তবে ট্রেন দুর্ঘটনার 30 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল চলাচল। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ট্রেন যাত্রায় উঠে গেল রিয়াতি সুবিধা, ফলে দূরের যাত্রীদের উপর চাপছে বাড়তি ভাড়ার বোঝা। শনিবার থেকে কার্যকর নতুন ভাড়া রুট ভেদে বেড়েছে 7 থেকে 9%। এছাড়া বাড়ছে কন্টেইনার পরিবহন ভাড়াও। তাই এখন থেকে 100 কিলোমিটারের বেশি দূরত্বের ট্রেনে ভ্রমণের জন্য আসন কিনতে হবে রেয়াত সুবিধা ছাড়াই। 20 টাকা থেকে 150 টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। এসি চেয়ারের দাম বেড়েছে সর্বোচ্চ 300 এবং কেবিনের ভাড়া বেড়েছে 400 টাকা পর্যন্ত। এ নিয়ে ক্ষোভ জানান যাত্রীরা। একটা সিটের টিকিট পাইতে হইলে 3টা টিকিট কাটতে হবে। তারা এইভাবে আজকে বছরের বছর এইভাবে দুর্নীতি করে যাচ্ছে। আমাদের দেশের রেল ব্যবস্থাপনায় আমরা একদম নিম্নমানের পর্যায়ে পড়ে আছি। এর উপরে যদি ভাড়া বাড়ে তাহলে আমাদের যাত্রীর উপরে মরার পর খাড়ার খা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, দূরত্ব ভিত্তিক রিয়াতির সুবিধায় 32 বছর ধরে মূল ভাড়ায় 20 থেকে 30% পর্যন্ত ভর্তুকি দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে। 150 কিলোমিটারে 20 টাকা, 200 কিলোমিটারে 10-25 টাকা, এইভাবে করে 400 কিলোমিটার পর্যন্ত আমাদের যে সর্বোচ্চ রেয়াতটা ছিল, সম্মানিত যখন যেটা রেয়াত পেত মূল ভাড়া থেকে, সেই রেয়াতটা প্রত্যাহার করা হয়েছে। এদিকে জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার ফলে এখনও কাটেনি শিডিউল বিপর্যয়। কমলাপুর থেকে পশ্চিমাঞ্চলের প্রতিটি ট্রেন ছাড়ছে 2 থেকে 3 ঘন্টা বিলম্বে। এতে করে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। 12টা থেকে সকাল 12টা থেকে বসে রয়েছে স্টেশনে 5 ঘন্টা বসে থাকা। কথা বাচ্চারা কান্নাকাটি করতেছে, এখন বাসে যাইতে চায়। বারবার টাইম চেঞ্জ করতে করতে আর 17টা ধর দিছে। আমি দুটোয় এসেছি, শুনেছি ট্রেন লেট, আর এখন তো 4টা পার হয়ে গেছে, 4:30 পার হয়ে গেছে। রবিবারের মধ্যে শিডিউল বিপর্যয় কেটে যাবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার। এখন পর্যন্ত 2টা ট্রেন বিলম্ব হচ্ছে। একটা ট্রেন হচ্ছে আন্তনগর বনলতা এক্সপ্রেস, এখন আসে পৌঁছেনি। বিপুল দেবরাই, RTV, ঢাকা।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় ঝিনাইদহ 1 আসনের উপনির্বাচনে নায়েব আলী জোয়ারদারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের দলীয় সিদ্ধান্ত জানান। এই সময় তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতাদের কথা তৃণমূলের নেতারা শুনছে না। নিষেধ করার সত্ত্বেও জেলা উপজেলা পর্যায়ে অনেক বিএনপি নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের দলীয় নির্দেশনা মানার আহ্বান জানান ওবায়দুল কাদের। নায়েব আলী জোয়ারদারকে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড শেখ হাসিনার সভাপতিত্বে তাকে মনোনয়ন দেওয়ার বাস্তবে যেটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউই শুনছেন। এবার সবাই কিন্তু প্রার্থিতায় আছেন। কাজে এসব অন্তঃসার শূন্য বক্তব্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো লাভ নেই, যেটা মাঠে কার্যকর হচ্ছে না। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালী সেনবাগ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দীপু গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিকেলে নিজের নির্বাচনী এলাকায় আনারস মার্কার সমর্থনে প্রচারণায় অংশ নেন তিনি। এ সময় চমির মুন্সির হাট থেকে মোহাম্মদপুর ইউনিয়নের সেবারহাট, বীজবাগ ইউনিয়নের নতুন বাজার, বক্সির হাট বাজারে সাধারণ মানুষের খোঁজ খবর নেন। এতে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির বিবেচনায় ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তবে শ্রমিক ইউনিয়নের দাবি মজুরি দিতে হবে কমপক্ষে 25,000 টাকা। তবে মালিকরা বলছে বর্তমান বাস্তবতায় এমন মজুরি দেওয়া সম্ভব নয়। সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি আয়োজিত আলোচনায় এসব কথা জানান আয়োজকরা। এ সময় মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, সব দিক বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরি নির্ধারণ করা হবে। সেলিম মালিকের রিপোর্ট। পরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি শিল্পের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির প্রতিশ্রুতি নিয়ে সরকারি নির্দেশনায় 2017 সালে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তরিত হয় ট্যানারি শিল্প। তবে যে আশা নিয়ে শিল্প স্থানান্তর এখনো তার বেশিরভাগে পূরণ হয়নি। গেল বছর চামড়া রপ্তানি কমেছে 20%। এমন বাস্তবতায় শিল্পে 35% শ্রমিক চাকরি হারিয়েছেন। অনেকেই বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি থেকে। সিপিডির গবেষণা বলছে বর্তমানে ট্যানারি শ্রমিকরা ন্যূনতম মজুরি 13,500 টাকা পাওয়ার কথা থাকলেও 60% কারখানা দিচ্ছে তার চেয়েও কম। 60% ফ্যাক্টরি 24 সালে এসেও এই টাকাটা দিচ্ছেন না, 13,500 টাকা নিচে দিচ্ছেন। সংস্থাটি বলছে বর্তমান খাদ্য মূল্যস্ফীতির কারণে একজন ট্যানারি শ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া উচিত 22,776 টাকা। বর্তমান বাজার বিবেচনায় আদর্শ ফুড কস্টকে বিবেচনায় নিয়ে যে ওয়েস্টটা তার পাওয়া উচিত সেটা হচ্ছে 22,776 টাকা আমাদের হিসাবে। তবে শ্রমিক ইউনিয়নের দাবি ন্যূনতম মজুরি দিতে হবে 25,000 টাকা, আর মালিকরা বলছেন সম্ভব নয়। কিছু শিল্প এবং আমাদের শ্রমিকদের দীর্ঘদিন থেকে যে অবস্থা আমরা আছি সেটারও বিবেচনা করে আমরা ন্যূনতম মজুরি আমরা 25,000 টাকা আমরা দাবি করেছি। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। বর্তমান বাজার প্রেক্ষাপট এবং শিল্পের সক্ষমতার বিবেচনা নিয়ে ন্যূনতম মজুরি ঠিক করা হবে বলে জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান। যাতে দুই পক্ষই বাঁচে সেই জাতীয় একটা বেতন কাঠামো আমরা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। অকুতোভয় 6 অগ্নিসেনা পেলেন আরটিভি আর কাবেল নির্ভীক সম্মাননা 2024। রাজধানীর তেজগাঁয় বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে অগ্নিসেনাদের হাতে নির্ভীক সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্নি দুর্ঘটনা থেকে জানমাল রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। অগ্নিকাণ্ড বা দুর্যোগ দুর্ঘটনায় সবাই যখন নিরাপদে সরে যায় তখন সাধারণের জানমাল রক্ষায় জীবনকে ঝুঁকিতে ফেলে ঝাঁপিয়ে পড়ে অকুতোভয় অগ্নিসেনারা।
4ই মে আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স দিবস উপলক্ষে RTV ও RR কেবল চতুর্থবারের মতো নির্ভীক সম্মাননার আয়োজন করে। যারা আগুন, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচাতে এগিয়ে আসেন, তাদের মধ্যে 6 জনকে সম্মাননা দিল RTV ও RR কেবল। ঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড কিংবা দেশের যে কোনো দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সাড়াদানকারী প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। নিমতলী ট্র্যাজেডি থেকে বেইলি রোড ট্র্যাজেডি, সারা দেশে প্রতিটি দুর্ঘটনায় নিজের জীবন বাজি রেখে এই প্রতিষ্ঠানটির কর্মীরা যেভাবে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করে চলেছেন, তা সবার সামনে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা মনে করি এই আয়োজন ফায়ার ফাইটারদের যেমন অনুপ্রাণিত করবে, তেমনি সমাজে সচেতনতা সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের এই আত্মত্যাগ কখনোই বিনিময়যোগ্য নয়, পরিশোধ করা যায় না। তাদের প্রতি সম্মান দেখানোর জন্য RTV RR কেবল 2019 সালের একটি ক্ষুদ্র প্রয়াস হিসাবে নির্ভীক সম্মাননা শুরু করে। আমরা করোনার জন্য গত 2 বছর করতে পারিনি, এবার মহান রাব্বুল আলমিনের রহমতে চতুর্থবারের মতো করতে যাচ্ছি। প্রাকৃতিক ও মানব সৃষ্ট সকল দুর্যোগে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরও তাদের পাশে দাঁড়ানো উচিত এবং তাদের সম্মাননা প্রদর্শন করা উচিত। এই পুরস্কার ও সম্মাননা ফায়ার ফাইটারদের সেবা প্রদান কাজে ভবিষ্যতে আরও উৎসাহিত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি। এই সম্মাননা অগ্নিসেনাদের কাজে অনুপ্রেরণা যোগাবে বলে জানান ফায়ার ফাইটাররা। আমি আশা রাখি এই সহযোগিতা এবং এই অনুষ্ঠান অব্যাহত থাকবে। এই পুরস্কার শুধু একটি অর্জন নয়, এটি আমার কাজের জন্য আমাকে আরও উজ্জীবিত করে তুলবে। RTV এবং মহাপরিচালক মহোদয় সহ সকলের প্রতি কৃতজ্ঞ। RTVর এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দক্ষ হিসেবে গড়ে উঠছেন। তো আমি খুব কাছ থেকে দেখেছি এই ফায়ার ফাইটারদের, তাদের অবদান, তারা কিভাবে তারা এই জীবনকে ঝুঁকি রেখে তারা সাধারণ মানুষকে বাঁচিয়ে নিয়ে আসে। এবং আমি একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসাবে আমি সেই সমস্ত ফায়ার ফাইটার ভাইদেরকে স্যালিউট জানাই। আজকে RTV এবং RR কেবলকে আমি ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা গতি, আমরা সেবা, ত্যাগে বলিয়ান। পরে দেশ ও জনগণকে রক্ষার প্রতিশ্রুতি আর সাধারণ মানুষকে সচেতন করতে গানে গানে আহ্বান জানানো হয়। আমাদের বুকে আছে শক্তি, সাহস, তারুণ্য, দীপ্ত প্রাণ। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সহ দেশের 40 নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে। ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তারা প্রবেশ করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়ে নেয়। টেকনাফের সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন গণমাধ্যমকে জানায়, তার ইউনিয়ন সহ মোট 3টি পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে। সর্বশেষ গত 25 এপ্রিল মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন মিয়ানমারের বিজিপি, সেনা ও ইমিগ্রেশন অন্যান্য সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। চাকরির পিছনে না ছুটে তরুণ প্রজন্মকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, এর জন্য যাবতীয় সুযোগ করে দেবে সরকার। দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবারের সম্মেলনে অংশ নেন ফাউন্ডেশনের 64টি জেলা ও 18টি দেশ থেকে প্রায় 2000 তরুণ উদ্যোক্তা। মধ্যবিত্ত পরিবারের গ্রামে অন্য শক্তিটাকে, সেটাকে ডেভিডেন্ড বললে যদি বলা হয়, এই ডেভিডেন্ডটাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই তাকেই আছি। এখন আমাদের যুব সমাজকে যদি আমি ঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে এই যুব সমাজে আমার দেশ, জাতি, মানুষের কল্যাণের জন্য তারা ব্যয় করবেন এবং পবিত্র ভ্যালু অ্যাডেড ইনকাম তারা করবেন।
নোয়াখালী জেলা সমিতি ঢাকার আয়োজনে 2023 সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি দেওয়া হয়েছে। বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমিতির নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানুন আরা বেগম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কাস্টমসের মহাপরিচালক বেলায়েত হোসেন সহ নোয়াখালী কৃতি সন্তানরা। বৃত্তি প্রদান অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে, আমাদেরকে উৎসাহিত করার জন্য যে এই প্রচেষ্টাটা, এটা অনেকের কাছে ক্ষুদ্র মনে হলেও আমার কাছে এটা অসামান্য। মেধা আসলে সবার যে থাকবে সেটা বলা নয়, যে কারো কম থাকতে পারে, কারো বেশি থাকতে পারে। পরিশ্রমের মাধ্যমে সেই মেধাকে ফুটিয়ে তুলতে হবে। পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। দেশটির সর্বোচ্চ পেঁয়াজ উৎপাদনকারীর জন্য রাষ্ট্র মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের ঠিক 2 দিন আগে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকার। শনিবার ভারতের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রক বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে $550। গেল ডিসেম্বরে প্রথম পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল 31 মার্চ পর্যন্ত, কিন্তু এরপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য সহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়েও প্রতিবাদ মুখর শিক্ষার্থীরা। অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবি তাদের। বিভিন্ন স্থানে বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের পর একে একে এবার অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। রাজধানী সহ দেশটির বিভিন্ন শহরের অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি হামলার প্রতিবাদে তাঁবু ফেলে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এক প্রতিবেদনে তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে শান্তিপূর্ণভাবে চলা এ প্রতিবাদ নিয়েও প্রতিষ্ঠানগুলোতে উত্তেজনা তৈরি হচ্ছে। ব্রিসবেনের কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এ বিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে শুধু ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরাই নয়, আন্দোলন করছে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরাও। একই ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান করছে তারা। অন্যদিকে প্রায় 50টি তাঁবু স্থাপন করে অবস্থান নিয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সেখানে প্রায় 100 জন শিক্ষার্থী রাতে অবস্থান করলে গতকাল পাল্টা বিক্ষোভের আয়োজন করে ইসরায়েলপন্থী শিক্ষার্থীরাও। এদিকে শিক্ষার্থীদের যুদ্ধবিরোধী বিক্ষোভকে বর্ণবাদী ও ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার বিরোধী দলীয় নেতা পিটার ডুটন। এদিকে ফ্রান্সের প্যারিসে সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়াও প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়েও এপ্রিলের শেষ থেকে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। অন্যদিকে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও স্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় চত্বরে ফিলিস্তিনিদের সমর্থনে অবস্থান নিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এছাড়াও দেশটির লিডস, ব্রিস্টল ও ওয়ারউইক শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বিনিয়ামিন, RTV। 5 ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-20তে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। প্রথম ম্যাচে দাপুটে জয় নিয়ে সিরিজে 1-0 এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে তাই বিশ্রামে ছিল টিম টাইগার্স। তবে প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় সফরকারীরা। তাই দ্বিতীয় টি-20-র আগে অনুশীলনে একটু বাড়তি মনোযোগ ছিল শেফরনদের। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।